শুভ সন্ধ্যা। আমার মনে হয় যে এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, সামনেও যারা রয়েছেন, বা যে সম্মানীয় দর্শকেরা এই অনুষ্ঠান শুনছেন, যে বিষয়বস্তু আজকে রয়েছে তার বোধহয় পক্ষে বা বিপক্ষে আলাদা করে কেউ থাকার কথা নয়। তবুও যে আলোচনা চলছিল সেখানে আমাদের সম্মানীয় সুমনদা একটু আগে অনেকগুলো কথা বললেন, এবং বলতে বলতে তিনি ছাত্র আন্দোলনকে কিভাবে অরাজনৈতিক হয়ে উঠতে হয়, কেন হওয়া উচিত, সে নিয়ে অনেক নিদান দিয়েছেন। ভালো, ছাত্রদের রাজনীতি যেটা এখানে রয়েছে সেটা সমাজনীতি বা মানবনীতির জন্য যে রাজনীতি চলছে সেটা অত্যন্ত পাওয়ারফুল, এবং সেটা থাকা উচিত বলে ছাত্র রাজনীতি করে আসা আমি একজন মানুষ হিসেবে বলছি। এবং তারা এই জুনিয়র ডাক্তারেরা কোথাও কোনো রাজনৈতিক স্লোগান দেননি, তারা অধিকারের পক্ষে স্লোগান দিয়েছেন। তারা তাদের নিজেদের সহকর্মীকে হারিয়েছেন, সহযোদ্ধাকে হারিয়েছেন। যদি আমাদের অভয়া বা তিলোত্তমার বাবা মায়ের পর যদি কারুর সবথেকে বেশি যন্ত্রণা থাকে তো তাহলে এই জুনিয়র ডাক্তারদের এবং তার শিক্ষকদের বা যারা সিনিয়র ডাক্তার রয়েছেন। আন্দোলন, এই ছাত্র আন্দোলনটাকে দেখে আমার নিজের মনে হয়েছিল, সুমনদা, এর আগে কিন্তু ঠিক এই ধরনেরই হাঁসখালিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল। বোধ করি বোধহয় 15-16 বছর হবে মেয়েটির বয়স। শাসক দলের একজন নেতার ছেলের দ্বারা কাণ্ডটি ঘটে এবং মারা যায় অত্যাচারে মেয়েটি, এবং তারপর ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দেওয়া হয়। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বোধ করি সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়েই তিনি এমন এমন কথা বলেছিলেন যা দল মত পেশা নির্বিশেষে সবার খুব খারাপ লেগেছিল, যন্ত্রণা লেগেছিল। প্রচুর মানুষ রাত জেগেছেন, দিন জেগেছেন, রাত জাগছেন, দিন জাগছেন। হ্যাঁ, সময়ের অলিন্দে দাঁড়িয়ে আমাদের পরিবার থেকে কেউ চলে গেলে আমরা যেমন জামা কাপড় পরা বা খাওয়া দাওয়া বা অন্যান্য কাজগুলো ছাড়ি না, দেখে হয়তো ওপর থেকে মনে হয় যে এই তো অসৌচ কেটে গেছে, এই তো চুলে শ্যাম্পু করছে, দাড়ি টাড়ি কামাচ্ছে, তা কিন্তু নয়। হিসেবের খাতায় কিন্তু লেখা হয়ে থাকে সব। রাস্তার ওপরে দেওয়ালগুলোতে যে স্লোগানগুলো লেখা ছিল সেই স্লোগানগুলোর ওপরে চুনকাম করে দিলেই, আলকাতরা মেরে দিলেই সেই লেখাগুলো কিন্তু শুধুমাত্র দাগ নয় যে মুছে দেওয়া যায়, থেকে যায়, থেকে যাবে। কিন্তু প্রশ্ন আসতেই পারে অনেকেরই যে হাঁসখালির সময় যে ঘটনা ঘটেছিল তা কি এই ঘটনার থেকে কোনো অংশে কম হৃদয় বিদারক? তো তাহলে সেই দিন এতজন নামেননি কেন? এই প্রশ্ন আমি অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি। আমাদের বন্ধু বান্ধব, সমাজের বিভিন্ন মানুষ, দল মত রাজনীতি ভুলে, হ্যাঁ, কোনো রাজনৈতিক পার্টিকুলার ঝান্ডা যা আমরা কেউ বা অনেকে বহন করেন, তারা কোনো এক ধরনের দৃষ্টিভঙ্গির রাজনৈতিক মানুষ। আর যারা নোটায় ভোট দেয় না, যাদের বয়স 18 হয়ে গিয়েছে, যে মায়েরা, বোনেরা, দিদিরা, বাবারা, প্রেমিকেরা রাত জেগেছে একসঙ্গে, যে কোনো মিছিলে যারা সবাই হাঁটছে, যেখানে একজন খবরের কাগজ বিক্রেতা তার একদিনের মজুরি দিয়ে দিচ্ছে, আমি মনে করি তারা অপেক্ষায় ছিল, দেওয়ালে পিঠ ঠেকার অপেক্ষায় ছিল। তাই সন্দেশখালিতে যা যা ঘটেছে, তারপর আরেকটা ছাত্র আন্দোলনের জায়গা হয়তো আরও অনেক বড় করে দেখতে পেলে এই আন্দোলনের ক্ষেত্রে অনেক কথা বলতে সুবিধা হতো। যাদবপুরে যখন একজন ছাত্র উপর থেকে তাকে ঠেলে ফেলে মেরে দেওয়া হলো, সেক্ষেত্রেও কিন্তু আন্দোলন আরও অনেক বড়ভাবে বাড়তে পারত। সমাজের মায়েরা, বোনেরা, দাদারা, ওই বাবা মারা
ওই সন্তানহারা বাবা মায়ের পাশে দাঁড়াতে পারতেন। কোথাও না চোয়াল শক্ত হতে থাকে আস্তে 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 আস্তে। আমার মনে হয় চোয়ালটা শক্ত হচ্ছিল। অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ রাজনৈতিক দলীয় পতাকার বাইরে গিয়ে এই সমাজকে নীতিশ্রেষ্ঠ যেটাকে আসলে রাজনীতি বলে আমরা বইতে পড়ে এসেছি, আমাদের নোটাতে অধিকাংশজন ভোট না দেওয়া মানুষ তারা কিন্তু প্রত্যেকেই সরকার পাল্টানো জানে, তারা জানে আন্দোলন কখন করতে হয়। এবং আজকে যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় মানুষের ভোটেতেই যারা বসে আছেন, তারা কিন্তু অজস্র আন্দোলন করেছেন রাস্তায় নেমে। তারা বা তাদের পক্ষের মানুষ অনেক নিরপেক্ষ মানুষ। তাই মানুষ কখন আন্দোলনে নামবেন, ডাক্তারেরা নামবেন না রুগীরা নামবেন, পকেটমার আন্দোলনে নামবে নাকি যার পকেটমারি হয়ে গেছে কে নামবে, তার সমাজ ঠিক করুক, আমরা যেন কেউ নিদান না দিই। আমার নিজের মনে হয়েছে ডাক্তারদের, আমরা জেনারেল ক্ষেত্রে, যেহেতু আমার পরিবারের বহু মানুষ শিক্ষক এবং ডাক্তার, ঈশ্বরের ওপরে মানুষের যেমন শ্রদ্ধা ভালোবাসাটা চূড়ান্ত ধরনের হয় যারা আস্তিক বা যারা উপরওয়ালাকে বিশ্বাস করেন, ঠিক তারপরেই বোধহয় প্রাণ বাঁচাবার ক্ষেত্রে তার পরের ভালোবাসা, বিশ্বাস বা শ্রদ্ধা এবং তার সঙ্গে মেধা, এইটা দিয়ে মানুষ ডাক্তারদের তেমন বেশি ভালোবাসে। কারণ একমাত্র বিভিন্ন জীবিকার পর একমাত্র জীবিকায় যেখানে সেই জীবিকার মানুষ আপনার শরীর যখন ছোঁয় তখন আপনার মনে হয় আপনার ভালো চাইছে, অন্য জীবিকার মানুষ যদি আপনার শরীর ছোঁয় আপনার আপত্তি হতে পারে। যাকে নিয়ে আপত্তি হয় না তিনি ভগবানের কাছের রূপ ডাক্তার। আমার মনে হয় যে আরও সেই কারণেই এই জমে থাকা বারুদের স্তূপগুলো আর তার সঙ্গে ডাক্তারদের প্রতি ঈশ্বরের পরেই তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাদের মেধা, এই সবকটাকে নিয়ে আগের এই জমে থাকা ক্ষোভ যে বলতে পারছি না, বলতে দেওয়া হচ্ছে না, এবং তারপর এই মেধাবী ছেলেগুলো তাদের যারা বন্ধুকে হারিয়েছে, পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রমাণ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তাই বোধহয় তাদের পাশে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের নারী পুরুষ জীবিকা দল মত নির্বিশেষে ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া মানুষ নেমেছে। তাই কারা নেমেছেন, তারা কোন রাজনৈতিক না অরাজনৈতিক, আমার মনে হয় যে এটা বিচার করার ক্ষেত্রে দুটো পক্ষ দেখা উচিত। যারা এই ঘটনাকে ঘটতে দিতে সাহায্য করেছেন এক, সেই পক্ষ, যারা প্রতিবাদকে গালমন্দ করছেন তারা ওই পক্ষেরই, এবং দ্বিতীয় হচ্ছে বাকি রাজনৈতিক অরাজনৈতিক সাধারণ মানুষ মিলে একটা পক্ষ যে অবসান চাইছে। মনে হচ্ছে যেন কেউ কুর্সি চাইছে। ডাক্তাররা কুর্সি চায়নি। আর যদি রাজনৈতিক দলের ক্ষেত্রে এখানে কেউ বলেন তো তাহলে ওই কুর্সিতে যিনি বসেছিলেন তারাও জানেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবেই কুর্সি চাওয়ার আন্দোলন করতে হয়। যখন সমাজ জেগে ওঠে তারপর একটা নির্দিষ্ট ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে কে কাকে ভোট দেবে, কাকে রেখে দেবে, কাকে ফেলে দেবে। তাই বাকি প্রশ্নগুলো অবান্তর। যেটা ভয়ের, আমরা সবাই বলছি জাস্টিস চাই, জাস্টিস চাই, ন্যায় বিচার চাইছি। বিচারক ন্যায় বিচার দেবেন, সেই ন্যায় বিচার হবে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে। মুশকিলটা হলো আমাদের প্রাথমিক ন্যায় বিচার যাঁর দেওয়ার কথা আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন জাস্টিস চাই বলে প্রমাণ করে দেন যে আমি প্রাইমারি জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছি, তখন কিন্তু সবার ভয় হয়। এবং যেখানে তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ দুটো জায়গার মাননীয় পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, ফলত
মানুষের ক্ষোভ বলুন, রাগ বলুন, অসহায়তা বলুন, তারা যখন দেখতে পাচ্ছেন যে আমাকে যিনি প্রাইমারি জাস্টিস দেওয়ার দায়িত্বে আমি যাকে নিয়ে এসেছিলাম তিনিও আমার মতো মিছিলে হাঁটছেন, তখন তার ভয় হয়, রাগ হয়, অভিমান হয়, ফলে ভিড় জমে আর ভিড় জমে। তাই কারা কেমন করে প্রতিবাদ করবে না ভাবলেই ভালো। মানুষ প্রতিবাদ তার মতো করে করুক। 3টে ঘটনা। সম্মানীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন মিডিয়ার সামনে যে তিনি কিভাবে আমাদের এই ডাক্তার বোনটির দেহ তড়িঘড়ি সৎকারের জন্য পৌঁছে দিয়েছিলেন। বলেননি সুমনবাবু থাকলে চালাবেন। তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে 10 লক্ষ টাকা দেওয়া যায় তো, এই কথা বলবার পর দুর্ভাগ্যজনকভাবে তিনি হয়তো ভুলে গেছেন, বয়সের চাপে হতেও পারে, তিনি বলেছেন যে তিনি বলেননি। এর থেকেও মারাত্মক যেটা হলো, আমাদের ছাত্রদের যখন ধর্না চলছে স্বাস্থ্য ভবনের সামনে, অবশ্যই দারুণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আন্দোলন ভালোবাসা মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে একটা মারাত্মক কথা বললেন। তিনি 2 হাতে 2টো মাইক তুলে নিয়ে বললেন, আরজি করে যারা এই নৃশংস বা খারাপ ঘটনা ঘটিয়েছে তারা আমার বন্ধুও নয়, আর থেমে সব থেকে মারাত্মক কথাটা বললেন, তারা আমার শত্রুও নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, যারা ক্রিমিনাল, যারা প্রাণ কেড়েছে, যারা খুন করেছে, যারা অত্যাচার করেছে, তারা যদি আপনার শত্রু না হয় তাহলে আপনি কি মানবিকতার শত্রু হয়ে যাচ্ছেন না? আমার মনে হয় একটু বিচার করে দেখবেন। আমার কথা অবিশ্বাস হয়ে গেলে সুমনবাবু চালাবেন। এবং তারপর আর একটা মারাত্মক জিনিস, যখন অভিজিৎ মণ্ডল বাবু টালা থানার ওসিকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে, কেন উইলফুল রেপ ইত্যাদি প্রভৃতি লেখা, কেন দেরিতে এফআইআর ইত্যাদি প্রভৃতির প্রমাণ লোপাট কিনা, যখন সন্দীপ বাবুকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই, তিনি সুস্থ শরীরে যখন হাঁকুপাকু হয়ে সিবিআই তদন্ত এড়াবার জন্য যখন তিনি হাসপাতালের বেড খুঁজে যাচ্ছিলেন, আমাদের টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল, সেই সময় হাজার হাজার থানার প্রচুর ওসি, যাদের সম্মানীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চেনার কথা নয়, তিনি এই অভিজিৎকে কেন মিথ্যে অসুখ বা অসুস্থতার ভান করে সিবিআই তদন্ত এড়াতে গিয়ে ওই হাসপাতালগুলো সাহায্য করছে না, এই জন্য তিনি ওই হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেননি সুমনবাবু। তাহলে সম্মানীয় মুখ্যমন্ত্রী কাদের পক্ষে দাঁড়াচ্ছেন? এটাতেই ভয় পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আমি শুধু একটাই কথা বলবো, একটা কবিতা বলবো বলে আমি শেষ করছি। আরজি কর, আরজি কর, আর আরজি করব না, আমার প্রাপ্য অধিকার ছেড়ে রাস্তা আমি ছাড়ব না। আরজি কর, আরজি কর, আর আরজি করব না, আমার প্রাপ্য অধিকার ছেড়ে রাস্তা আমি ছাড়ব না। আরজি হয়েছে শত সহস্র, কাকুতি মিনতি অঢেল, প্রাপ্য পেতে ঢেলেছে নাগরিক এ পায় সে পায় তেল। জানি আমাদের দেখে যে হেসেছ তোমরা, আড়ালে করেছ খিল্লি, অধিকার কেড়ে অজুহাত তুলে দেখিয়ে দিয়েছ দিল্লি। মাথা ক্রমে রোজ নিচু হতে হতে মাটির কাছেতে থামে, নিজের প্রতি ঘৃণার স্রোতেরা শির দাঁড়াবে নামে। হঠাৎ টান মারে কেউ সজোরে আমায়, সপাটে কষায় চড়, সম্বিত ফেরে আত্মচেতনে বুকের ভিতরে ঝড়। সেই ঝড়ে মাথা সোজা হয়ে ওঠে, চোয়াল ক্রমশ শক্ত, পাশাপাশি দেখি আরও মাথা জড়ো, সবার ফুটছে রক্ত। হুমকি ধমকি শাসানির স্রোতে, সাথে ফ্রিতে অপমান, চাইনি কিছুই, চেয়েছি তো শুধু নাগরিক সম্মান। আরজি কর, আরজি কর, তোমরা চেয়েছ শুনতে, আজ আরজি ছেড়ে হুঙ্কার দেব নতুন স্বপ্ন বুনতে। আরজি কর কোনো একা কেউ নয়,
আরজি কর কোনো একা কেউ নয়, অনেক ঘৃণার সলতে ক্ষোভের বারুদ বুকে জমা ছিল, বদলটা চাই বলতে। বদল শুধু কুরসির নয়, হোক হুমকি ধুমকি শেষ। বদল শুধু কুরসির নয়, হোক হুমকি ধুমকি শেষ। প্রতিবাদ হোক শয়নে স্বপনে, রাজ্য কিংবা দেশ। তোরা আরজি কর, বিনম্র হ আজ সব মানুষের কাছে। তোদের দানবগড়ের সামনে বৃহৎ মানবগড় দাঁড়িয়ে আছে। নমস্কার।